স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসলিমে জান্নাত অর্থী। লকডাউন শিথিল হওয়ায় রাজধানী ছাড়ছেন মানুষ। বাস, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বাড়ি ফিরছে মানুষ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, বাড়ি ফেরা মানুষের ভিড়ে আসলে এই স্বাস্থ্যবিধি কতটা রক্ষা করা যাচ্ছে? আমরা সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে গিয়েছিলাম, প্রথমে পরে স্টেশনে যাওয়া হয়েছিল। তো সেখানে যতটুকু হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে সদরঘাটে লঞ্চ টার্মিনালে রয়েছি আমরা। এখানে কিন্তু একেবারেই কিন্তু কোনোভাবেই কিন্তু সদরঘাটে কিন্তু এই সামাজিক দূরত্ব বলি হচ্ছে যে সুরক্ষার যে বিষয়গুলো বলি কোনোটাই কিন্তু মানা হচ্ছে না। গাদাগাদি করে মানুষ উঠছে। প্রতিটি লঞ্চে কিন্তু বলা হয়েছিল যে অর্ধেকের বেশি যাত্রী উঠবে না, কিন্তু আমরা কিন্তু দেখেছি বেশিরভাগ লঞ্চই যেগুলো এই সদরঘাট থেকে ছেড়ে গেছে সবগুলোতেই কিন্তু হচ্ছে যে এই বিষয়টি মানা হয়নি। বিশেষ করে অল্প টাকায় যারা যেয়ে থাকেন, ডেকে বসে যারা যেয়ে থাকেন, সেখানে কিন্তু গাদাগাদি অবস্থা। প্রতি ঈদে যেরকম আমরা অবস্থা দেখেছি, এবার কিন্তু করোনার পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এই অবস্থার কিন্তু কোনোই পরিবর্তন হয়নি। এবং শুক্রবার এবং দুপুর হবার কারণে কিন্তু আমরা দেখেছি দায়িত্বশীল যারা রয়েছেন, বিআইডব্লিউটি এর কর্মকর্তা যারা রয়েছেন, তো তাদেরকেও কিন্তু খুব বেশি নজরদারির মধ্যে আমরা কিন্তু হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে তারা দেখভাল করছেন। এই বিষয়টি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করিনি। তো সব মিলে কিন্তু আসলে যেটি বলার চেষ্টা করছি আমি, সেটি হচ্ছে যে ট্রেন এবং বাসের চাইতে কিন্তু এই সদরঘাট থেকে লঞ্চে করে যে যাত্রীরা যাচ্ছেন, তো তারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু করোনার যে ঝুঁকিটি, সেই বিষয়টি কিন্তু আসলে খুব ঝুঁকির মধ্যে থেকেই কিন্তু তারা ঈদ যাত্রায় বাড়ির পথে যাচ্ছেন। অর্থী। মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে একটু গাবতলীতে চলে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সড়কের কথা, ঘাটের কথা জানছিলাম, এবারে আপনি একটু জানাবেন যে বাড়িমুখী মানুষের চাপ আপনি কেমন দেখছেন গাবতলীতে এবং স্বাস্থ্যবিধি কতটা লঙ্ঘিত হচ্ছে সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঢাকার মহাসড়কের কিন্তু আপনার পুরা সড়কটি কিন্তু এখন যানজটের নাকাল, এবং যে যানজটটি সৃষ্টি হয়েছে সকাল থেকেই কিন্তু যানজট রয়েছে। এবং গাবতলীতে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এখন যে দূরত্ব, সামাজিক যে দূরত্ব, সেটা কিন্তু আসলে মানায় নেই এবং প্রচুর মানুষ কিন্তু আপনার রয়েছে। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যে সেখানে আসলে লোকজন কিন্তু তারা কাউন্টারগুলিতে ভিড় করছে এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে তারা নারীর টানে বাড়ি ফিরতে, যেহেতু আজকে শুক্রবার, তারা কিন্তু আসলে বাড়িতে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনার মধ্যে কিন্তু সংক্রমণ নিয়েই কিন্তু তারা আসলে যাচ্ছে। এবং সেখানে যে সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু মানার যে চিন্তাভাবনা, যে কথা বলা হচ্ছে, এবং তারা কিন্তু আসলে সেটা মানছে না। অনেকেই আসলে মাস্ক পরছে, অনেকেই পরছে না, এবং সেই অবস্থা নিয়েই কিন্তু আসলে টিকিট কাউন্টারগুলোতে আপনি দেখছেন যে ভিড় করছে এবং সেখানে কিন্তু প্রচুর লোকজন জড়ো হয়েছে। এবং সেইখানে আপনি দেখছেন যে অনেক মানুষ এখন কাউন্টারে এবং রয়েছে এবং গাড়িগুলির অপেক্ষায় রয়েছে, কখন তাদের গাড়িগুলি আসবে সেই গাড়ির অপেক্ষায় কিন্তু তারা সকাল থেকে আপনি ভিড় করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে, যে তারা এখন অপেক্ষা করছে এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু অপেক্ষা করছে। এবং আমরা একটু কথা বলি, আপনারা কখন থেকে এখানে রয়েছেন, কেন বসে আছেন? হ্যাঁ, আপনারা এখান থেকে কেমন কথা বলেন না ভাই? সকাল যেমনটা আসলে বলতে পারছেন না। আপনার সাথে একটু কথা বলি, ব্যাগ ট্যাগ নিয়ে আপনারা বসে আছেন এই করোনার মধ্যে, কোথায় যাবেন, কি জন্য আসলে বসে আছেন? চুয়াডাঙ্গায় যাব, গাড়ি লেটে আছে, 10:30টায় ছিল, এখন আসবে 1টায়, এই বসে আছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিল 8:30টায় গাড়ি ছিল এবং এখন কিন্তু বলা হচ্ছে যে 1টার দিকে গাড়ি আসবে এবং এখানে কিন্তু অনেক মানুষ আপনার সেখানে ভিড় করছে এবং সেই লোকজন কিন্তু আপনি দেখছেন যে কাউন্টারগুলিতে কিন্তু যে সামাজিক যে দূরত্ব, সেটা কিন্তু আসলে মানছে না এবং টিকিট কাউন্টারগুলিতে ভিড় করছে এবং মানুষ কিন্তু আসলে গাড়িতে যাওয়ার জন্য কিন্তু, আপনাদের সাথে একটু কথা বলি, কোথায় যাবেন আপনারা? উনি যাচ্ছে, আমরা ওনাকে জাস্ট দিতে আসছি, গাড়িতে উঠিয়ে দিতে আসছি। উনি যাচ্ছে ওনার গ্রামের বাড়ি। গাড়ি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, বাট এখন এসে পৌঁছায়নি। 11টার গাড়ি, হয়তো 1টা 1:30টার দিকে আসবে।
যেমনটা আসলে বলছেন যে আসলে নির্দিষ্ট সময় মতো কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, এবং যেখানে নির্দিষ্ট যে টাইম দেওয়া হচ্ছে সেই টাইমের মধ্যে কিন্তু কোনো গাড়ি কিন্তু এখন কাউন্টারগুলিতে নেই, এবং কাউন্টারগুলিতে কিন্তু ভিড় রয়েছে এবং আপনার প্রচুর ভিড় রয়েছে, এবং মানুষ কিন্তু আসলে বাড়িতেই ফিরতে আসলে এই করোনার মধ্যে আসলে যেহেতু লকডাউন শিথিল করা হচ্ছে সেই শিথিলের জন্য কিন্তু মূলত তারা বাড়িতে যাচ্ছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে লকডাউন এবং ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। নাজমুল এবং মাহমুদুল হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে রাজধানীর বাইরে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দিনভর চলছে বেচাকেনা। পশুর হাটের খবর জানাতে চট্টগ্রাম এবং রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং তালুকদার বিপ্লব। শুরুতেই চলে যাচ্ছি তালুকদার বিপ্লবের কাছে। কাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশুর হাট, প্রস্তুতির খবর আপনার কাছ থেকে জানতে চাই। জি অর্থী, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আফতাবনগর যে হাটটি রয়েছে সে আফতাবনগর হাটে, এবং একই সাথে আপনি যেটি বলছিলেন যে আগামীকাল থেকে যেই সরকারি ঘোষণা আনুষ্ঠানিকভাবে এই কোরবানির পশুর হাটগুলোতে যে বেচাকেনা শুরু হচ্ছে সেই কথা, এবং এখানে যে প্রস্তুতি জানতে চেয়েছেন, প্রস্তুত কিন্তু পুরোপুরি। রাজধানীর হাটগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু যে কোরবানির যে গরু বা অন্যান্য যে পশু রয়েছে, গরু ছাগল, এগুলো কিন্তু মোটামুটি ভরপুর বলা যেতে পারে। এবং আফতাবনগর হাটে আপনি দেখছেন, কিন্তু যে জায়গাটিতে এখন শঙ্কার বিষয় অর্থী, সেটি হলো যে আসলে যে এখানে স্বাস্থ্যবিধি আসলে কতটুকু নিশ্চিত হবে। কেননা সরকারের পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানার বেশ অনেকগুলো কিন্তু নির্দেশনা দেওয়া হলেও কিন্তু আসলে এইসব হাটগুলোতে বিশেষ করে যারা বিক্রেতা বা আসলে যারা ব্যাপারী, আসলে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যেই আগ্রহ, সে আগ্রহটা কিন্তু আমরা এখন পর্যন্ত অনেকটাই কম দেখছি। এইটা আসলে যদি কন্টিনিউ হয়, অর্থাৎ চলতে থাকে, আগামীকাল যেহেতু হাট চলমান বা শুরু হবে, সেক্ষেত্রে আসলে সাধারণ যারা ক্রেতা, যারা আসলে কোরবানির পশু কিনতে হাটগুলোতে আসবেন, তাদের মধ্যে কিন্তু শঙ্কার জায়গা রয়েছে। তারা অনেকেরই আমাদেরকে বলছেন যে তারা যদি মাস্ক পরে এই হাটগুলোতে প্রবেশ করে, সেক্ষেত্রে আসলে হাটে যারা সংশ্লিষ্ট রয়েছে, যারা বিক্রেতা রয়েছে, তাদের মধ্যে যদি এগুলো আগ্রহ না থাকে, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটি ঝুঁকি থেকে যায়। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা যারা সংশ্লিষ্ট রয়েছে, যারা হাট সংশ্লিষ্ট যারা রয়েছে, সবার প্রতি কিন্তু তারা একটি দাবি এবং অনুরোধ করছে, অন্তত এই স্বাস্থ্যবিধি যেন ঠিক থাকে। স্বাস্থ্যবিধি যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে হাটগুলোতে কিন্তু কোরবানির পশু কেনা বেচা বাড়বে, এবং এখানে কিন্তু ক্রেতাদের ভিড়ও কিন্তু বাড়বে। না হলে কিন্তু এখানে কিন্তু মানুষের যে ভয়, সে ভয়ের জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে হাটগুলোতে আসতে অনেকেই ভয় পাবে, এমনটি মনে করছে এখানে আসা যারা ক্রেতা এবং দর্শনার্থী যারা আসছে তারা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। একটু চট্টগ্রামে চলে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। পশুর হাটে বেচাকেনা কতটা জমেছে আর স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে সেখানে? ধন্যবাদ অর্থী আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে পশুর হাটে কেনাবেচা কিন্তু অনেকটা জমে উঠেছে, কিন্তু কয়েকদিন ধরে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের যে ঘোষণা, সেই ঘোষণা অনুসারে কিন্তু তারা বেচা কেনা শুরু করেছেন। কিন্তু দেখা যায় দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক গরু কিন্তু আসলে চট্টগ্রামের হাটগুলোতে এসেছেন। এমনকি গরুর কোনো সংকট দেখছি না আমরা। ক্রেতাদের তেমন ভিড়, যেভাবে ভিড় হওয়ার কথা, কিন্তু সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু আসলে বিকেল হলেই মূলত আসলে যে ভিড় অনেকটা বেড়ে যায়। কিন্তু দেশীয় গরুতে কিন্তু চট্টগ্রামের সব হাটগুলো দখল আছে। বিদেশি কোনো গরু কিন্তু আমরা ওইভাবে দেখছি না। ভারতের থেকে যেভাবে গরু আসার কথা রয়েছে সেভাবে কিন্তু গরু এবার আসেনি। মিয়ানমার থেকেও যে গরুগুলো আসার কথা রয়েছে সেই গরু আসেনি, কিন্তু কৌশলগতভাবে তারা আরও 2-3 মাস আগে থেকে কিন্তু সেই মিয়ানমার থেকে গরুগুলো সংগ্রহ করেছেন। এমনকি ভারত থেকেও 3-4 মাস 6 মাস আগে তারা সেই গরুগুলো নিয়ে এনেছেন। সেই গরু কিন্তু আসলে তারা লালন পালন করে এখানে বাজারে বিক্রি করতে এনেছেন। বড় বড় অনেক দেশীয় গরু কিন্তু অনেকটা আছে। দেশীয় গরুর প্রতি মানুষের কিন্তু চাহিদা অনেকটা বেশি, যেহেতু চট্টগ্রামের মানুষ যারা কুরবানি পশু জবাই করে তারা কিন্তু আসলে দেশীয় গরু সবচেয়ে বেশি তাদের পছন্দ। এমনকি লাল রঙের গরুর প্রতি তাদের খুব আকর্ষণ, সেই কারণে লাল রঙের গরুর দামটাও কিন্তু অনেকটা বেশি। এমনকি 1 লাখ
লাখের নিচে তেমন কোনো গরু কিন্তু আসলে চোখে পড়ছে না। যেখানে 50 থেকে 70 হাজারে যে গরু বিক্রি করার কথা রয়েছে সেই গরু কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে কিন্তু 1 লাখ 1,20,000। এমনকি সর্বোচ্চ আমি বেবির হাটে আছি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই হাটে কিন্তু আমরা সর্বোচ্চ গরু আমরা দেখলাম 20 লাখ পর্যন্ত। তো সব মিলে বলা যায় যে স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হচ্ছে না, যেমন খুশি তেমনভাবে তারা বিক্রি করছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। জয়, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পশুর হাটের খবর জানাতে। আফতাবনগর হাট এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব এবং নয়ন বড়ুয়া জয়। 129 টাকায় 17 জিবি ইন্টারনেট, তাও আবার মেয়াদ মাত্র 7 দিন। এ যেন ইন্টারনেট ডেটা প্যাকের নামে শুভঙ্করের ফাঁকি। মাত্র 7 দিনে 17 জিবি ইন্টারনেটের মতো এমন চমকপ্রদ বহু ইন্টারনেট প্যাকেজ টেলিকম কোম্পানিগুলোর। তবে বাস্তবে দীর্ঘমেয়াদী ইন্টারনেটের মূল্য কমছে না যেন কিছুতেই। বিশেষজ্ঞরা বলছেন দুটো এনটিটিএন কোম্পানির বাজার দখল করাই এর প্রধান কারণ। তবে বিটিআরসিকেও নিতে হবে মানহীন ইন্টারনেটের দায়ভার, এমনটা বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। মোবাইল ইন্টারনেটের মূল্য গ্রাহকের সাধ্যের মধ্যে রাখতে 2017 সালে কস্ট মডেলিং কার্যক্রম হাতে নিয়েছিল বিটিআরসি, তবে সেটি আজও দেখেনি আলোর মুখ। অথচ বিটিআরসির তথ্যই বলছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 9 মিলিয়নের বেশি, যার অন্তত 10 গুণ বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 107 মিলিয়ন। অর্থাৎ দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর 90%ই মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন। টেলিকম শিল্প এখন বৈশ্বিক ব্যবসা, অথচ বিশ্ব বিচারে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন বলছে দেশে 1 জিবি ডেটা প্যাকের গড় মূল্য 59 টাকা, যা পাশের দেশ ভারতে মাত্র 60 টাকা 65 পয়সা। এছাড়াও টেলিকম অপারেটরদের যেখানে প্রয়োজন 100 মেগাহার্জ স্পেকট্রাম, সেখানে বাংলাদেশে রয়েছে গড়ে মাত্র 39 মেগাহার্জ। বিশ্বের 140টি দেশের ইন্টারনেট স্পিডের তালিকাতেও বাংলাদেশের অবস্থান 136তম। এই দায় কিছুতেই এড়াতে পারে না বিটিআরসি, এমনটাই বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আমরা মোবাইল ইন্টারনেটের গতি দিক দিয়ে যেমন পিছিয়ে আছি, এবং যে সরকার ব্যান্ডউইথের দাম কমিয়ে জনগণকে যে সহজলভ্য করার যে ব্যবস্থাটা করলেন, সেটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন দেশের দুটি এনটিটিএন কোম্পানি বাজার দখল করে থাকায় কমানো যাচ্ছে না ইন্টারনেটের মূল্য। প্রাইস কমানো যেতে পারে, আরো কমানো যেতে পারে, কিন্তু সার্ভিস কোয়ালিটি যদি এনশিওর করা না যায়, তাহলে আসলে কম প্রাইস কখনোই আমাকে এনশিওর করবে না যে আমার দেশের মানুষ রাইট সেবাটা পাচ্ছে। 2008 সালে 1 জিবি ব্যান্ডউইথের মূল্য ছিল 1,27,000 টাকা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক যুগের চেষ্টায় যা এখন মাত্র 285 টাকায়। এছাড়াও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য এখন এক রেট। কেন কমানো যাচ্ছে না মোবাইল ইন্টারনেটের মূল্য, সে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাংবাদিক সময় হলো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। লকডাউন শিথিল করে খুলে দেওয়া হয়েছে সড়ক, রেল এবং নৌপথ, খুলেছে মার্কেট এবং বিপণী বিতান। তবুও বন্ধ দেশের পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় চরম বিপর্যয়ে পড়েছে এই খাত সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সিলেট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। আর রাসেল, সিলেটের পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে, এ বিষয়ে আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন? জি ধন্যবাদ অর্থী। আসলে আমি প্রকৃতিকন্যা সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট সাদা পাথরে আছি। আপনি দেখতে পাচ্ছেন, সকালে আপনাকে দেখিয়েছিলাম যে আসলে এখানে মানুষজন কম ছিল দীর্ঘদিনের লকডাউনে, কিন্তু মানুষ যখন শুনতে পেয়েছে লকডাউন কিছুটা শিথিল হয়েছে, সেক্ষেত্রে আজকে দুপুরের দিকে কিছু কিছু মানুষ এসে 10-15-20 জন মানুষ এখানে এসে জড়ো হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই যে এই লকডাউন শিথিলের কথা শুনে তারা এখানে এসেছেন। আর আরেকটা জিনিস জানি রাখি, লকডাউনের কারণে বা এই বিধিনিষেধের কারণে এই জনপদের বিশাল সংখ্যক মানুষ আসলে বড় বিপর্যয়ের মধ্যে রয়েছে। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা দাবি জানিয়েছে আসলে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে আসলে এই পর্যটন স্পটগুলো যাতে খুলে দেওয়া হয়, এই হচ্ছে অবস্থা। আর আমার সাথে এখন যুক্ত হয়েছেন এই এলাকার এই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এই লকডাউনের কারণে এই এলাকার বা পর্যটন রিলেটেড বিশাল সংখ্যক মানুষ বিপর্যয়ের মধ্যে আছে, সেক্ষেত্রে সরকারের কি নির্দেশনা আছে তাদের ব্যাপারে? আসলে
যে নোভেল করোনা ভাইরাসের কারণে যে উদ্ভূত পরিস্থিতি বা সংক্রমণ ঠেকাতে সরকারের যে আরোপিত বিধিনিষেধ সেটা মানাতে আমরা সারা দেশের ন্যায় আমাদের এই কোম্পানিগঞ্জ উপজেলায়ও আমরা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সকলের সার্বিক সহযোগিতায় এখানে আমরা সরকারি বিধিনিষেধগুলো পালন করছি যথাযথভাবে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে পর্যটন খাতটাও এখানে কিছুদিন ধরে, যেমন গত 14 দিন 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত এখানে বন্ধ ছিল শতভাগই। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে পর্যটনের সাথে জড়িত যে এখানে নৌকার মাঝিরা রয়েছেন তাদেরকে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি। এখানে যে ফটোগ্রাফাররা রয়েছেন তাদের হাতেও আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে আর্থিক প্রণোদনা তাদেরকে তুলে দিয়েছি। আমরা আসলে এই পর্যটন খাতটাকে বাঁচিয়ে রাখতে চাই। তো এই করোনা পরিস্থিতির মধ্যেও তাই এই জন্যে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। এবং ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন যে তারা মানুষ যে বিপর্যয়ের মধ্যে রয়েছে সেটা বিবেচনা করে সরকার থেকে তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক আছে, এই রিলেটেড মানুষ যারা আছে তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, প্রধানমন্ত্রী উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এই হচ্ছে আসলে এখানের অবস্থা। ফিরে আছে স্টুডিওতে আপনার কাছে অর্থী। রাসেল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের কবলে পড়ে ট্রাক চালক আব্দুর রহমান নিহত হয়েছে। আজ ভোর 4টার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ট্রাকটি মাগুরা থেকে গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট এলাকায় যাচ্ছিল, তবে বায়েজিদ লিংক রোড এলাকায় ট্রাকটিকে সামনে থেকে আরেকটি ছোট পিকআপ আটকে দেয়। এ সময় ওই পিকআপ থেকে 4-5 জন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিতে থামতে বলে। চালক ট্রাকটি না থামালে ডাকাতরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক আব্দুর রহমানের মৃত্যু হয়। এদিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের এক সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে আসাদুজ্জামান পনিরের ফাঁসি কার্যকর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসাদুজ্জামানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল বুধবার থেকে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় জার্মানি ও বেলজিয়ামে 70 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মানিতে নিহতদের বেশিরভাগই নর্থ রাইন ওয়েস্টফেলিয়া এবং রাইনল্যান্ড এবং পালাটিনেট রাজ্যের বাসিন্দা বলে তথ্য পাওয়া গেছে। দুর্যোগে দেশটির পশ্চিমাঞ্চলে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 2 লক্ষাধিক বাড়ি। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। জানাবো খেলার খবর। টেস্ট জয় দিয়ে সফর শুরুর পর এবার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট আজ বাংলাদেশ সময় দুপুর 1টায়। ওয়ানডে সিরিজ শুরুর আগে শেষ দিনের মতো অনুশীলন সেরেছে গোটা দল। মুশফিকের অনুপস্থিতি সত্ত্বেও দলের বাকিদের ওপর আস্থা রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নির্বাচকরা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।